আসসালামু আলাইকুম। সাথে আছি মিম চৌধুরীর। প্রথমেই জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ শিরোনাম। ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নির্বিঘ্ন করতে ইসরায়েলের বাধা। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকার। এশিয়ার দেশগুলোকে কাছে টানছে চীন। আমেরিকার পতন কি আসন্ন? নীরবে সমরনীতি পাল্টে দিল ইরানের ভয়ানক ড্রোন শাহেদ ১৩৬। এখন দেখুন বিস্তারিত সংবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার একটি সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি উল্লেখ করেছে যে ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার একটি সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য গণতান্ত্রিক অংশীদারদের সাথে গঠনমূলক যোগাযোগ বজায় রেখেছে। কমিটি আরও উল্লেখ করেছে যে ২০২৪ সালের অগাস্টের ঘটনার পর বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের সামগ্রিক দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে কমিটি বলেছে, ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক, বাস্তবসম্মত, পারস্পরিক উপকারী এবং দূরদর্শী সম্পর্ক বজায় রেখে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত কৌশলগত স্বার্থের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়েও জড়িত। কমিটি অবশ্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়াকে ভারতের সভ্যতামূলক নীতি এবং গুরুতর দুর্দশার পরিস্থিতি বা অস্তিত্বের হুমকির সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, ভারত সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রভাব থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আলাদা করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সেই লক্ষ্যে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিও সমর্থন জানিয়েছে। আমাদের সমর্থন জানানোর সময় ভারত সরকার জোর দিয়েছে যে আমাদের নীতিগুলি জনমুখী এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার লক্ষ্য নয়। ইরানকে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে না দেওয়া ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও কঠোর প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যেন কখনোই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরুজ্জীবিত বা পুনর্গঠন করতে না পারে, এটি ইসরায়েলের কর্তব্য। একটি বিরল প্রকাশ্য ভাষণে বার্নিয়া বলেন, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক চুক্তি বা নজরদারি ব্যবস্থা পুনরায় চালু হলেও ইসরায়েল শুধু বাহ্যিক নিশ্চয়তার ওপর নির্ভর করতে পারে না। জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েল স্বাধীনভাবেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে। তার মতে, ইরান এখনও দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য হিসেবে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত জ্ঞান ও অবকাঠামো অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলে তেহরান অতীত কয়েক বছরে অর্জিত প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে আবারও পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কার্যক্রম শুরু করতে পারে, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। মোসাদ প্রধান আরও জানান, বিগত বছরগুলোতে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রম ইরানের পারমাণবিক অগ্রগতি ধীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যদিও তিনি কোনো অপারেশনাল বিস্তারিত দেননি। তার ভাষায়, গোয়েন্দা তথ্য, প্রতিরোধ এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ এই তিনটি ইসরায়েলের কৌশলের মূল স্তম্ভ। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও ভবিষ্যৎ কূটনীতি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক চলছে। বার্নিয়ার মন্তব্য স্পষ্ট করে দেয়, পারমাণবিক অস্ত্রধারী ইরান ইসরায়েলের জন্য একটি রেড লাইন এবং ভূরাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকবে। সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র।
সিরিয়ার উপর যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র সেগুলোর সব প্রত্যাহার করে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা। গতকাল মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। উত্থাপনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেন ৭৭ জন সিনেটর, বিপক্ষে ভোট দেন ২০ জন। সিনেটের ভোটাভুটির এই ফলাফল ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেছেন। ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, দাদাগিরি না দ্বৈত মানদণ্ড? সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনে ভারত যেন প্রকাশ্যেই চোখ রাঙানো কূটনীতির আশ্রয় নিয়েছে, এমন অভিযোগ এখন ঢাকার কূটনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ নাগরিকদের আড্ডা সব জায়গায় ঘুরে ফিরে আসছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, অপরদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ব্যর্থ উদ্যোগ, দুই প্রেক্ষাপট পাশাপাশি রাখলে নিউ দিল্লির আচরণকে অনেকেই দ্বৈত মানদণ্ড এবং দাদাগিরি হিসেবেই ব্যাখ্যা করছেন। ভারতের তুলনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা ও কূটনৈতিক স্থাপনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যে বেশি কার্যকর ও প্রোঅ্যাক্টিভ, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেটাই সামনে এনেছে বলে বিশ্লেষকদের মত। আগরতলায় বাংলাদেশের মিশনে ভাঙচুর, পতাকা অবমাননা ও অনধিকার প্রবেশের মতো গুরুতর ঘটনা ঘটার পরও ভারতের প্রতিক্রিয়া ছিল মূলত ডিপলি রিগ্রেটেবল ধরনের কূটনৈতিক বাক্যে সীমাবদ্ধ। হামলা ঠেকাতে না পারা নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা আড়াল করতে কয়েকটি গ্রেফতার ও কিছু পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলেও রাজনৈতিক ক্ষমা প্রার্থনা বা দৃশ্যমান উচ্চ পর্যায়ের দায় স্বীকার চোখে পড়েনি। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষার দায় স্বাগতিক দেশের। সেই দৃষ্টিকোণ থেকে আগরতলা হামলাকে অনেকেই ভারতের একটি স্পষ্ট নিরাপত্তা ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছেন। অন্যদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষিত কর্মসূচি বাস্তবে কূটনৈতিক এলাকা পর্যন্ত পৌঁছাতেই পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই ব্যারিকেড, অবস্থান ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে। অর্থাৎ এখানে হামলা হয়েছে হুমকির স্তরে, বাস্তবতায় নয়। তা সত্ত্বেও নয়াদিল্লি বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি, উগ্রপন্থী গোষ্ঠী, মিথ্যা বয়ান ইত্যাদি তীক্ষ্ণ শব্দচয়ন ব্যবহার করে প্রকাশ্য কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। ঢাকার কূটনৈতিক মহলে অনেকেই এটিকে প্রয়োজনের তুলনায় অতিরঞ্জিত, রাজনৈতিক বার্তা নির্ভর এক ধরনের নাটকীয়তা বলে মনে করছেন। বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলের একটি অংশের মত, ভারতের এই অবস্থান মূলত অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগের কূটনীতি। নিজেদের মাটিতে গৃহীত ব্যর্থতার দায় এড়িয়ে প্রতিবেশী দেশের ভেতরের রাজনীতি ও আন্দোলনকে চাপের মুখে রাখার কৌশলই যেন এখানে প্রাধান্য পাচ্ছে। প্রশ্ন উঠছে, এই দাদাগিরি কতদিন চলবে? ভারত যদি সত্যিই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে নিরাপত্তা ও মর্যাদার ক্ষেত্রে অন্তত সমমানের আচরণ এবং পরস্পরের অভ্যন্তরীণ বাস্তবতার প্রতি শ্রদ্ধা দেখানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। অন্যথায় দুই দেশের জনগণের মধ্যে যে আস্থাহীনতা ধীরে ধীরে জমে উঠছে, তা ভবিষ্যতে যে কোনো একক ঘটনার চেয়েও বড় সংকটে রূপ নিতে পারে, এ আশঙ্কা এখনই স্পষ্ট হয়ে উঠছে। শাহেদ 136 ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ড্রোনের নাম। এটি নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্বীক্ষণ করেছে বলে দাবি করা হচ্ছে, কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনের নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। বৈশ্বিক অস্ত্রবাজারে প্রভাবশালী অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা ঐতিহ্যগতভাবে সামরিক উদ্ভাবনের শ্রেষ্ঠ বলে বিবেচিত হলেও ইরানের শাহেদ লয়টারিং মিশন একটি ব্যতিক্রমী ও প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আকারে ছোট, তুলনামূলকভাবে কম খরচের এবং প্রযুক্তির প্রদর্শনীর চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়ে নির্মিত এই ড্রোন আধুনিক যুদ্ধের অর্থনীতি ও কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।
স্থানীয়ভাবে তৈরি একটি প্ল্যাটফর্মে থেকে আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হওয়া পর্যন্ত এর দ্রুত উত্থান বিশ্বের শীর্ষ সামরিক শিল্পগুলোকে সরাসরি অনুকরণে যেতে বাধ্য করেছে, যা বৈশ্বিক কৌশলগত হিসাবে বদলের ইঙ্গিত দেয়। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহেদ 136 এর নকশাগত দর্শন। মাত্র 50 হর্স পাওয়ারের একটি সাধারণ পিস্টন ইঞ্জিন, প্রায় 40 কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা এবং আনুমানিক 2000 কিলোমিটার পাল্লার মতো বৈশিষ্ট্যগুলো এমন একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে জটিলতার চেয়ে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র $20,000 থেকে $50,000 হওয়া এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচে ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। শাহেদ ড্রোনের প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ হলো যেসব পরাশক্তি একসময় ইরানকে গণ্য বা গ্রান্তিক শক্তি হিসেবে দেখত, তারাই এখন এই ড্রোন গ্রহণ ও অনুকরণ করছে। যুক্তরাষ্ট্র যাদের দীর্ঘদিনের নীতি ছিল এখানে উদ্ভাবিত বা নিজস্ব উদ্ভাবন নির্ভর ব্যবস্থা, পেন্টাগনের স্করপিয়ন স্ট্রাইক টাস্ক ফোর্সের মাধ্যমে এর নিজস্ব রিভার্স ইঞ্জিনিয়ার্স সংস্করণ চালু করেছে। ইরানি মডেলের কাছাকাছি দাবের তৈরি এবং ঝাঁকপথ্য হামলার জন্য উপযোগী এই নতুন ব্যবস্থা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। খরচ সাশ্রয়ী শাহেদের কারণে ওয়াশিংটনের বিস্তৃত ব্যয়বহুল প্রযুক্তিগত সক্ষমতা ও প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন ডেভেলপারদের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি রাশিয়া তার জেরান 2 সংস্করণে অন্তর্ভুক্ত করেছে ইরান উদ্ভাবনাগুলোকে। উন্নত ইঞ্জিন, রাডার এড়িয়ে যাওয়ার উপকরণ, এআই সক্ষমতা এবং উন্নত অ্যান্টি-জামিং অ্যান্টেনা সহ সংস্করণটি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বহু স্থল যুদ্ধ বিমান প্রতিরক্ষা পরিবেশে খাপ খাচ্ছে।